আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারায়ণগঞ্জে কারখানার আগুনে অর্ধশত মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে। জেলায় জেলায় দীর্ঘ মৃত্যুর মিছিল, করোনা ও উপসর্গে প্রাণ গেল 194 জনের। কঠোর লকডাউনের নবম দিন, বিধিনিষেধ অমান্যে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের কার্টন কারখানার আগুনের ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পুরোপুরি নেভেনি কারখানার আগুন। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট প্রায় 14 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভবনের প্রতি ফ্লোরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ধার্য বস্তু থাকায় নিচ থেকে আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে। এ কারণে নেভাতে অনেক সময় লাগছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে ভুলতার কর্ণগোপ এলাকার এই কারখানায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশত মানুষ নিহত হয়েছেন, আর অনেক নিখোঁজ বলে দাবি করছেন স্বজনরা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় জেলায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে একদিনে খুলনা বিভাগের রেকর্ড 71 জনের মৃত্যু। এছাড়া রাজশাহীতে 18 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 194 জন। একুশে প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। খুলনায় 4 হাসপাতালের করোনা ও উপসর্গে 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 23 ও উপসর্গে 4 জন মারা যায়। কুষ্টিয়ায় 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 22 জন। এদের মধ্যে 12 জন করোনা পজিটিভ আর 10 জনের করোনা উপসর্গ ছিল। 24 ঘন্টায় 992টি নমুনায় 220 জন সহ জেলায় শনাক্তের হার 28%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় প্রাণ গেছে 18 জনের। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে করোনা উপসর্গে মারা গেছে 13 জন। আক্রান্তের হার 36.65%। চট্টগ্রামে করোনায় মারা গেছে 10 জন, নতুন শনাক্ত 783। চুয়াডাঙ্গায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছে 9 জন। শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে 32.84%। বরিশালে 24 ঘন্টায় করোনা উপসর্গে 8 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 181 জন। সাতক্ষীরায় 24 ঘন্টায় করোনা উপসর্গে 8 জনের মৃত্যু। পাবনায় করোনা উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 18.57। টাঙ্গাইলে করোনা ও উপসর্গে 5 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 290 জন। গাজীপুরে মারা গেছে 3 জন, নতুন আক্রান্ত আরও 200 জন। সংক্রমণের হার 44.94%। ঠাকুরগাঁয়ে করোনায় আরও 3 জনের মৃত্যু, নতুন 151 সহ শনাক্তের হার 40.70। হিলিতে মারা গেছে 1 জন। নাটোরে নতুন করে আক্রান্ত হয়েছে রেকর্ড 228 জন। সংক্রমণের হার 31.44%। শেরপুরে 24 ঘন্টায় নতুন করে 100 জন শনাক্ত হয়েছেন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। কঠোর লকডাউনের নবম দিন শুক্রবার থাকায় সড়কে যানবাহন তুলনামূলক কম, তবে কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি ও র্যাবের টহলের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী। করোনা প্রতিরোধে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান তারা। বিধিনিষেধ অমান্য করায় চলে গ্রেফতার, মামলা ও জরিমানা। মানিক শিকদারের রিপোর্ট।
দর্শক, কুষ্টিয়ায় যাচ্ছি, সেখান থেকে প্রতিনিধি জহুরুল ইসলাম জানাচ্ছেন সেখানকার লকডাউন ও করোনা পরিস্থিতির খবর। টানা 27 দিন ধরে লকডাউন চললেও কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট 22 জন মানুষ। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 220 জন। তো কেন করোনার এই পরিস্থিতি, কেন দিন দিন অবনতি হচ্ছে, এমন প্রশ্ন করেছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকারের কাছে। তিনি জানালেন জেলায় লকডাউন আসলে সে অর্থে কার্যকর হচ্ছে না। মানুষ নানাভাবে বাইরে আসছে, কোনো বাধা বিপত্তি তারা কানে তুলছে না। মানুষ যারা আক্রান্ত হচ্ছেন তারা রোগ গোপন রাখছে, তারা সময় মতো চিকিৎসা নিচ্ছে না, হাসপাতালে আসছে না, শেষ মুহূর্তে হাসপাতালে আসছে, সেই কারণে তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ। দেশে যেহেতু নানা ধরনের টিকায় ভ্যাকসিনেশন চলছে, সে কারণে মিশ্র টিকা নিয়ে গবেষণা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন মিশ্র ডোজ কতটা নিরাপদ ও কার্যকারী তা গবেষণার ফলের উপরে নির্ভর করছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের ভয়ঙ্কর রূপ প্রতিরোধের অস্ত্র স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিনেশন। দেশের ৮০% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টায় সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে ভ্যাকসিনেশন শুরু। এরই মধ্যে ৮টি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বর্তমানে চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের টিকাও হাতে পেয়েছে সরকার। বিভিন্ন দেশের টিকা হাতে পাওয়ায় মিক্স অ্যান্ড ম্যাচ করতেই হবে বলে মনে করছে সরকারের রোগ তত্ত্ব ও নিয়ন্ত্রণ অধিদপ্তর আইইডিসিআর। নিজেদের প্রয়োজনেই দ্রুত গবেষণা জরুরি। ভ্যাকসিন একটা অত্যাবশ্যকীয় পার্ট এই ডিজিজ কন্ট্রোলের জন্য। তো যেহেতু আমরা জানি না এটা কবে শেষ হবে এবং এর মধ্যে অনেক ধরনের ভ্যাকসিনও আসবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হয়তো মানে কোন ভ্যাকসিনের সাথে আসলে পরবর্তীতে কোন ভ্যাকসিনটা ভালো ম্যাচ করবে, মানে ইফেক্টিভনেসটা বেশি থাকবে বা অ্যান্টিবডি অনেকদিন থাকবে, এই জিনিসগুলো তো আসলে আমাদের জানা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ মিশ্র টিকা নিয়ে গবেষণাও করছে। অন্য জায়গায় যেটা গবেষণা চলছে সেই গবেষণার ফলাফল নিয়েও আমরা ইউজ করতে পারি। কিছু লোকজনকে এরকম ক্রস ভ্যাকসিনেশন দিয়ে একবার যারা অ্যাস্ট্রাজেনেকা পেয়েছে তাদের সিনোফার্ম অথবা সিনোফার্মের সাথে ফাইজার, এটা দিয়ে এটা আমরাও করতে পারি। অন্যান্য দেশের মতো মিশ্র টিকা নিয়ে গবেষণাকে উৎসাহিত করছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেক। আমরা গবেষণাকে উৎসাহিত করি। আমাদের একটা সাব কমিটি আছে যারা টিকার বিভিন্ন যে গবেষণা হয় এবং সেগুলোর যে তথ্যপাত্য তারা বিশ্লেষণ করেন। বাংলাদেশে করোনা নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে না, এটা নিয়ে আমরা আক্ষেপ অনুভব করি। অনেক গবেষণা করা উচিত আমাদের। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো গবেষণা মহামারী মোকাবেলায় ভূমিকা রাখবে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। মাত্র ২ সপ্তাহের মধ্যেই ৫০ ইউনিট অক্সিজেন দিতে প্রস্তুত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট উদ্ভাবিত অক্সিজেন মেশিন। করোনায় নাকাল সময়ে মেশিনটি অনুমোদন পেলে আইসিইউর উপর চাপ কমে আসবে, জানিয়েছেন বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। এদিকে এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক অক্সিজেন বিভাগ পরিদর্শন করে গেছেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি, পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ১৯৭৫ সালের ১৫ই অগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার পর খুনিদের দায়মুক্তি দিতে ২৬শে সেপ্টেম্বর জারি হয় ইনডেমনিটি অধ্যাদেশ। পরে ১৯৭৯ সালের ৯ জুলাই পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, যা বাংলাদেশে কালা আইন নামেই পরিচিত। ১৯৯৬ সালে পঞ্চদশ সংশোধনীতে এসে বিলুপ্ত হয় কুখ্যাত এই অধ্যাদেশ। প্রণব চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাত, পৃথিবীর ইতিহাসে নৃশংসতম ঘৃণ্য অধ্যায়। ঘাতকের বুলেটে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যরা। রক্তের দাগ তখনও শুকায়নি। জাতির পিতাকে হত্যার ৪২ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনি খন্দকার মোস্তাক, যাতে নিষেধাজ্ঞা দেয়া হয় যে কোনো আদালতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের ক্ষেত্রে।
রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে খুনিদের নিয়োগ দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দূতাবাসে, বানানো হয় এমপি মন্ত্রী। কথিত গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতার মসনদে বসে জেনারেল জিয়া। খুনিদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি অবৈধভাবে ক্ষমতা আসীন হয়েছিলেন, তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেন। 1979 সালের 9 জুলাই পঞ্চম সংশোধনীর পর আইনটি বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আর এর মধ্য দিয়েই জিয়া প্রমাণ করেন বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের তিনিই একজন। ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে সংবিধানের অংশে পরিণত করার জঘন্য চেষ্টা করা হয়েছিল, যা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতিকে উজ্জীবিত করেছিল। খুনিদের বিচার হবে না, অপরাধীদের বিচার হবে না, এই জঘন্যতম সিদ্ধান্ত নেওয়ার স্বাক্ষরটি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই অধ্যাদেশে দীর্ঘ 21 বছর দৃশ্যত থমকে ছিল আইনের শাসন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 12 নভেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় সংসদে। কালা আইন থেকে বেরিয়ে শুরু হয় 15 আগস্টের খুনিদের বিচার। কলঙ্কমুক্ত হয় বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, গরম মশলার বাজার চড়া, সবজিতে স্বস্তি। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম যে কঠোর লকডাউনের নবম দিন শুক্রবার থাকায় সড়কে যানবাহন তুলনামূলক কম। তবে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এ বিষয়ে মানিক শিকদারের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। স্বাস্থ্যবিধি না মানায় হয়েছে মামলা, গুনতে হবে জরিমানার টাকা। তাই এভাবে ক্ষোভ প্রকাশ করছেন এক গাড়ি চালক। আজকে শুক্রবারের দিন রাস্তাঘাট বন্ধ, হ্যাঁ আমি তাফরিদিতে আসছি, তো এই জন্য আমার 5,000 টাকার একটা মামলা হুদাহুদি আমাকে দিয়েছিল। বাইরে বের হওয়ার অজুহাত ব্যাংক থেকে টাকা তোলা, অথচ শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় আইনানুগ ব্যবস্থা নেয় উল্টো ক্ষোভ প্রকাশ করেছেন এই যাত্রী। আমি আমার বেতন নিতে পারছি, বাসায় থেকে বাড়াইছি, বাড়াতে পারবো না, বাড়াইলেই মামলা, 6,000 টাকার মামলা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাফ কথা, আইন অমান্য করায় যৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি গতকাল অফিস আওয়ারে যদি আসতো তাহলে আমরা কিছুই বলতাম না, কিন্তু আজকে শুক্রবার সকালে উনি স্যালারি নিতে আসছে, যার কারণে মামলাটা হয়েছে। এবং অনেকে কোঅপারেট করছে, আবার অনেকে অনেক বেশি উত্তেজিত হচ্ছে। নবম দিনেও যথারীতি র্যাবের টহল ছিল মূল সড়কে, তবে অলিতে গলিতে দেখা যায় সাধারণ মানুষের অবাধ ঘোরাফেরা। বিজিবির টহল ছিল নগরীর বিভিন্ন প্রান্তে, গাড়ি থামিয়ে চলে জিজ্ঞাসাবাদ। সেনাবাহিনীর বেশ কয়েকটি দল ছিল নগরীর মোড়ে মোড়ে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিচ্ছেন শাস্তিমূলক ব্যবস্থা। দেশের করোনা পরিস্থিতি খারাপ, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আমরা আমাদের প্রথমের দিকের মতোই আমাদের উদ্দেশ্য একই রকম, যে আমরা একটু লকডাউনটা একটু জোরদার করার চেষ্টা করছি, মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি। করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন সফল করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাই যদি সচেতন হয় তাহলেই কেবল মোকাবেলা করা সম্ভব মহামারী করোনা, এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। কোরবানি সামনে রেখে চড়া লবঙ্গ ও দারুচিনির দাম। তবে সব ধরনের সবজির বাজারে আছে স্বস্তি, বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকার মধ্যে। মাংসের দাম আছে স্থিতিশীল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ভোর থেকে রাত অবধি হাজারো লোকের আনাগোনায় মুখর। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার ঊর্ধ্বগতি, দীর্ঘতর মৃত্যুর মিছিল। কিন্তু কতটুকু সচেতন মানুষ? টেলিভিশনের ক্যামেরা দেখলে খানিক নড়ে চড়ে বসা। অনেক ক্ষেত্রে কাস্টমার একটা কথা 2-3 বার বলতে হয়, সেক্ষেত্রে কাস্টমার বুঝে না, সেক্ষেত্রে আমরা একটু বাজার অনুযায়ী আসলে ওরকম সচেতনতা নাই। দৈনন্দিন প্রয়োজনে সবাইকেই ঘরের বাইরে আসতে হচ্ছে, কিন্তু সরকার ঘোষিত যে লকডাউন বা বিধিনিষেধ তা কতটুকু মানা হচ্ছে? সেই ক্ষেত্রে সবাইকেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, তাহলেই করোনার এই ঊর্ধ্ব সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সরবরাহ ভালোই সবজির বাজারে। পেঁপে ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা দরে। সবজির দাম যাই আছে মোটামুটি আগের মতো কাছাকাছি আছে, একটু বেশি। বাজারে মাছের সরবরাহ থাকলেও ক্রেতা বিক্রেতার রয়েছে অসন্তোষ। আয়সা শুধু কম দামে মাছ বিচারে, কিন্তু বড় মাছ নেয় না, সব ছোট। মানুষের কাছে পাবলিকের কাছে টাকাও নাই। আমি গত সপ্তাহ বাজার করেছি, সে তুলনায় আজকে মনে হচ্ছে একটু বেশি। ঈদ সামনে রেখে গরম মশলার বাজার চড়া, তবে অন্য মশলা সহ ডাল, তেল, লবণের দাম আগের মতোই। কোরবানির সামনে চাহিদা একটু বেশি, এই কারণে একটু দামটা বেশি। সপ্তাহের ব্যবধানে মিনিকেট সহ বেশ কিছু চালের দাম বেড়েছে। প্রতিটা চালের মধ্যে আপনার কেজি প্রতি 2-3 টাকা বাড়ছে। প্রচুর পরিমাণে ধান হয়েছে, তারপরেও ধানের দাম কেন বাড়তি আসলে বুঝতে পারতেছি না। এটাতে আপনার সরকারের তদারকির দরকার বেশি করে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। স্থিতিশীল মুরগির মাংসের দাম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আকস্মিকভাবে তিস্তা সহ উত্তরের 4 জেলায় নদ নদীর পানি বাড়ছে। রংপুরের গঙ্গাচড়ায় 15টি গ্রাম 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকালে তিস্তার পানি গঙ্গাচড়া পয়েন্টে 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানিতে তিস্তা ব্যারেজ এলাকায় বেড়েছে পানির চাপ। খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি গেটের সবকটি। নদী পাড়ের গ্রামগুলোতে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। নীলফামারী ডালিয়া পয়েন্টেও পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গাইবান্ধায় ঘাঘট নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বালাসীঘাটের খলাইহারা অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। 31 অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার, জানালেন বাইডেন। দর্শক, আর এই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে কারখানার আগুনে অন্তত 45 জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন। জেলায় জেলায় দীর্ঘ মৃত্যুর মিছিল, করোনা ও উপসর্গে প্রাণ গেল 194 জনের। কঠোর লকডাউনের 9ম দিন, বিধিনিষেধ অমান্যে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।